নাশকতাকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ প্রধানমন্ত্রীর। পাল্টাপাল্টি কর্মসূচিতে অগ্নিগর্ভ দেশ, সারা দেশে নিহত অন্তত ৩০। সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে আইএসপিএবি সভাপতি। বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়া বন্ধের রিট খারিজ। ট্রাম্পের সঙ্গে বিতর্ক করবেন না কামালা হ্যারিস। এবং প্যারিস অলিম্পিক, ফেলপসের রেকর্ডে ভাগ বসিয়ে লেডিদের শীর্ষে লেডেকি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নওরিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। নাশকতাকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, এখন যারা নাশকতা করছে তারা ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। এর আগে বেলা 11টায় গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই এর প্রধান সহ এই কমিটির সদস্য 29 জন। উল্লেখ্য, সবশেষ গত 7 জানুয়ারির জাতীয় নির্বাচনের প্রায় 1.5 মাস আগে 2023 সালের 15 নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল। দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে ডাকা অসহযোগ আন্দোলন এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে অগ্নিগর্ভ দেশ। বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন স্থাপনা ও গাড়িতে। আন্দোলনকারী আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে সারা দেশে এখন পর্যন্ত রাজধানী ঢাকায় 1, মুন্সিগঞ্জে 4, পাবনায় 3, রংপুরে 3, মাগুরায় 3, কিশোরগঞ্জে 3, বগুড়ায় 2, কুমিল্লায় 2, সিলেটে 1, ভোলায় 1, জয়পুরহাটে 1, বরিশালে 1 ও ফেনীতে 5 জন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় আন্দোলনকারী আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। পাবনায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন। এ সময় অন্তত 32 জন আহত হয়েছেন। রোববার দুপুর 12:30টার দিকে শহরের টাউন হল সংলগ্ন এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। রংপুরের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের চলমান সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছেন। রোববার নগরীর সিটি কর্পোরেশন এলাকায় সংঘর্ষ বাধলে নিহতের ঘটনা ঘটে। মাগুরায় পুলিশ বিএনপি সংঘর্ষে জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে 3 পুলিশ সদস্য সহ 10 জন। কুমিল্লায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 20 জন। এছাড়া রাজধানী ঢাকায় 1 জন, ফেনীতে 5 জন, কিশোরগঞ্জে 3 জন, সিলেটে 1 জন, ভোলায় 1 জন, জয়পুরহাটে 1 জন, বরিশালে 1 জন করে নিহত হয়েছেন সংঘর্ষে। সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। নতুন কর্মসূচির প্রথম দিন আগামীকাল সোমবার সকালে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে শাহাদাত বরণ করার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। একই দিন সকাল 11টায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি এক দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে। সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। ওই দিন দুপুর 2টায় শাহবাগে মিলিত হওয়ার কথা জানিয়েছেন তারা। লং মার্চ টু ঢাকা কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়েছে, ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা। নাহিদ জানায়, সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত 19 জুলাই কারফিউ জারি করে সরকার। এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয়। সবশেষ শনিবার 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করা হয়। একই সঙ্গে আজ থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ প্রসঙ্গ। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। দেশের বিভিন্ন স্থানের ব্যবহারকারী দুপুর 1টার দিকে জানিয়েছেন তারা 4G ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। মোবাইল অপারেটর কোম্পানিগুলো জানিয়েছে দুপুর 1টা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করতে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ 4G সেবা বন্ধের নির্দেশনা তাদের কাছে এসেছে। ফলে মোবাইল ইন্টারনেটে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।
তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এমদাদুল হক। রোববার দুপুরে একথা জানান তিনি। এমদাদুল হক বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার কোনো নির্দেশনা এখনো আসেনি, আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না। এদিকে রোববার দুপুর 1টা থেকে মোবাইল অপারেটর কোম্পানিগুলো 4G নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেটের IIG অপারেটররা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে দিয়েছে বলে জানা গেছে। আন্দোলনকারীদের বিক্ষোভ দমনে তাদের উপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। রোববার সকাল 11টায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের বেঞ্চ এটি খারিজ করে দেন। তবে এ সময় আদালত বলেন, গুলি করার প্রয়োজন হলে সংবিধান ও আইন যথাযথভাবে মেনে করতে হবে। আদালত আন্দোলনকারীদের উপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন। পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন, তবে নির্বিচারে গুলি করা যাবে না। এর আগে গত 1 আগস্ট এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সংশ্লিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি SM মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ওই দিন শুনানি অনুষ্ঠিত হয়নি। এদিকে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত 29 জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। তারা হলেন মনজুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ট্রাম্পের ছুড়ে দেয়া বিতর্কের আহ্বান নাকচ করে দিয়েছেন কামালা হ্যারিস। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে ফক্স নিউজে বিতর্ক করার ইচ্ছা নেই তার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার মনোনয়ন পেয়েছেন কামালা হ্যারিস। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে 4 সেপ্টেম্বর কামালা হ্যারিসকে ফক্স নিউজে বিতর্কের আহ্বান জানান ট্রাম্প। তবে কামালা এই বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গত 2 জুলাই বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। বিতর্কটির আয়োজন করেছিল CNN। ওই বিতর্কে ট্রাম্পের সঙ্গে ধরাশায়ী হওয়ার পর প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ান জো বাইডেন। ট্রাম্পের সঙ্গে বাইডেনের দ্বিতীয় বিতর্ক আগামী 10 সেপ্টেম্বর ABC নিউজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোয় কামালা হ্যারিসকে ওই বিতর্কে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি ABC নিউজে নয়, ফক্স নিউজে বিতর্ক করতে চান, কারণ ট্রাম্পের সমর্থকদের কাছে ফক্স নিউজ বেশি জনপ্রিয়। কিন্তু কামালা হ্যারিস জানিয়েছেন তিনি 4 সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নেবেন না। দর্শক, মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City.
I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং 9 দফা দাবিতে মিছিলে নেমেছে শিক্ষার্থীরা। এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। এবার জানা গেল কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট। নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে এই কনসার্টের উদ্দেশ্য আর্থিক তহবিল সংগ্রহ, যে অর্থ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে দেয়া হবে। এই কনসার্টের শিরোনাম দেয়া হয়েছে শহীদ স্মরণে। কনসার্টটি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ভেন্টেক্স আউট। কনসার্টের পোস্টারটি শেয়ার করেছে পপাই সহ বেশ কিছু ব্যান্ড। দেবাশিস চক্রবর্তীর আঁকা রক্তিম সেই পোস্টারে লেখা হয়েছে, কনসার্টের সমস্ত আয় সরাসরি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত হওয়া শিক্ষার্থীদের পরিবারকে দেয়া হবে। এই আয়োজন বা আয়োজকদের মধ্যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বাই দ্য স্টুডেন্টস ফর দ্য স্টুডেন্টস। কনসার্টের বিষয়ে আরও জানা গেছে, আগামী 18 আগস্ট বেলা 1টায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ভেন্যু জর্জিয়ার লিলবার্ন শহরের মিউজিক অন মেইন স্ট্রিট। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সমুদ্র সৈকতের একটি এলাকায় আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের হামলায় অন্তত 32 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন। শনিবার 3 আগস্ট দেশটির পুলিশ জানিয়েছে এই তথ্য। সশস্ত্র গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল শাবাব শুক্রবার 2 আগস্ট সোমালিয়ার লিডো বিচে চালানো হামলার দায় স্বীকার করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিসিকে পুলিশের মুখপাত্র আবদি ফাতাহ আদান হাসান বলেন, হামলার প্রায় 63 জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমালিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে, নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। অন্তত 5 জন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং আরেকজন নিজেকে উড়িয়ে দিয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরক ভেস্ট পরে এক হামলাকারী নিজেকে একটি হোটেলে উড়িয়ে দেয়। মোহাম্মদ মোয়ালিম নামে ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, হামলায় ওই হোটেলে থাকা আমার কয়েকজন বন্ধু নিহত হয়েছেন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। শিক্ষার্থীদের তোপের মুখে টিএসসি ছাড়েন রাফসান-দা ছোট ভাই খ্যাত ইফতেখার রাফসান। এই বিষয়টিতে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। রাফসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে রোববার সকালে ফেসবুকে পোস্ট দেন সালমান। রাফসানের পাশে দাঁড়িয়ে ফেসবুক পোস্টে লেখেন, একটা যুদ্ধ জেতার আগেই যদি সবার প্রাইড, ইগো আর অ্যারোগেন্স দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে জেতার পর তো নিজের ভাইয়ের মাংস খেয়ে ফেলবো আমরা। সালমান আরও লেখেন, রাফসানকে যদি সুন্দর করে বলা যেত যে কত আশা ওর ওপর মানুষের, রাফসান কি অনুপ্রাণিত হয়ে আরও হেল্প করতো না? এরপর শোবিজের কিছু তারকার প্রসঙ্গে মন্তব্য করে সালমান লেখেন, দেশকে পুরো বেচে দিয়ে নায়ক ফেরদৌস, রিয়াজরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছে, কেউ কিছু করতে পারল না। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সমালোচনা করে তিনি লেখেন, রাফসান দেরি করে হলেও ফাইনালি সামনে এসেছে, ওকে দেখে কয়েক লাখ মানুষ সাহস পেত আরও। সবশেষে সালমান লেখেন, এরকম করেই যদি আমরা আমাদের একতা প্রকাশ করি, তাহলে এক হওয়ার আহ্বান কাকে জানাচ্ছি, কাকে জড়ো হতে বলছি,
কাকে আওয়াজ তুলতে বলছি? প্রসঙ্গত এই আন্দোলনের শুরু থেকেই সংহতি জানিয়ে আসছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। ফের টলিউডের সিনেমায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনকে, আর তার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা দেব। শোনা যাচ্ছে নির্মাতা অভিজিৎ পরিচালিত এই সিনেমার শিরোনাম প্রতীক্ষা। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ফারিন দেবের সঙ্গে সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন মিঠুন চক্রবর্তীও। বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন দেবকে। তবে সিনেমার গল্প সম্পর্কে এখনই কোনো কিছু খোলাসা করতে চাইলেন না নির্মাতা অভিজিৎ। শুধু জানালেন সিনেমাটির গল্প চূড়ান্ত। চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করছেন অতনু রায় চৌধুরী। ফারিন প্রসঙ্গে পরিচালকের ভাষ্য, তাসনিয়াকে অতনু রায় চৌধুরী নির্বাচন করেছেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাচ্ছিলাম। জানা যায় প্রতীক্ষার শুটিং শুরু হবে আসছে নভেম্বরে। বেশিরভাগ অংশের শুটিং হবে লন্ডনে, কিছু অংশের শুট কলকাতাতেও হবে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। কেটি লেডেকি যখন প্যারিস অলিম্পিকে যোগ দিলেন, তখন তার নামের পাশে 7 সোনা ও 3 রূপা সহ মোট 10 পদক। আগের 3 অলিম্পিকে এমন কীর্তি গড়েই মেয়েদের সাঁতারের ইতিহাসে কিংবদন্তি বনে গিয়েছেন 27 বছর বয়সী এই আমেরিকান সাঁতারু। প্যারিস অলিম্পিকে নিজেকে নতুন উচ্চতায় তুলেছেন লেডেকি। মেয়েদের সাঁতারের সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড তো গড়েছেনই। অলিম্পিকের সব ধরনের ইভেন্ট মিলিয়ে মেয়েদের সর্বোচ্চ 9 সোনা জয়ের কীর্তিতেও নিজের নাম লিখিয়েছেন লেডেকি। প্যারিসে 400 মিটার ফ্রি স্টাইল সাঁতারে ব্রোঞ্জ দিয়ে শুরু। এরপর গত বুধবার 1500 মিটার ফ্রি স্টাইলে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতার পর দিন দলগত 4x200 মিটারে রূপা জেতেন লেডেকি। এতে মার্কিন কিংবদন্তির অলিম্পিক পদকের সংখ্যা দাঁড়ায় 13, যা মেয়েদের সাঁতারের ইতিহাসে
সর্বোচ্চ। সংখ্যাটিকে আজ 14তে নিয়েছেন লেডেকি। তাতে কয়েকটি কীর্তিও যুক্ত হয়েছে মার্কিন এই জলমানবীর নামের পাশে। আজ রোববার প্যারিসের লা ডেফেন্স অ্যারেনাতে 800 মিটার ফ্রি স্টাইলে 8 মিনিট 11.04 সেকেন্ড সময় নিয়ে সবার আগে সাঁতার শেষ করেন লেডেকি। মার্কিন কিংবদন্তি মাইকেল ফেলপসের পর দ্বিতীয় সাঁতারু হিসেবে 4টি অলিম্পিকে একই ইভেন্টে সোনা জেতার কীর্তি গড়েন লেডেকি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। নাশকতাকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ প্রধানমন্ত্রীর। পাল্টাপাল্টি কর্মসূচিতে অগ্নিগর্ভ দেশ, সারা দেশে নিহত অন্তত 30। সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে আইএসপিএবি সভাপতি। বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়া বন্ধের রিট খারিজ। ট্রাম্পের সঙ্গে বিতর্ক করবেন না কামালা হ্যারিস। এবং প্যারিস অলিম্পিক, ফেলপসের রেকর্ডে ভাগ বসিয়ে লেডিদের শীর্ষে লেডেকি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।